ইয়েস, একটা অতি গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এটা হচ্ছে সিসিই। এটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন বলুন বা অ্যাসেসমেন্ট বলুন, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা আজকের এই ক্লাস, চলুন এবারে এই টপিকটা আমরা একটু জানি। তো সিসিএম মানে কি, এক কথায় যদি বলি তাও আমরা বলতে পারি এ হোলিস্টিক ওয়ে অফ অ্যাসেসিং স্টুডেন্ট লার্নিং। যে ছাত্ররা যে শিখছে, ছাত্রদের যে শিখন, স্টুডেন্ট লার্নিং, ছাত্ররা যা শিখলো তা অ্যাসেস করার একটা হোলিস্টিক ওয়ে, মানে সর্বাঙ্গীন উপায়। এখানে আমরা সব ধরনের করব, কিন্তু শুধু একটা বিষয় নিয়ে আমরা থাকবো না, আমরা বিভিন্ন ধরন নিয়ে আমরা করব। তারপর দেখি টাইপস অফ অ্যাসেসমেন্ট। টাইপস অফ অ্যাসেসমেন্ট মানে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের মেথড আছে। যেমন আমরা প্রজেক্ট এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাকে করতে পারি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা তাকে অ্যাসেসমেন্ট করতে পারি, কুইজ এবং টেস্টের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। তো তার কি ফিচার্সগুলো কি কি আমরা একটু দেখে নিই। কি ফিচার্সগুলো, এটা হচ্ছে কি ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং নট জাস্ট মেমোরাইজেশন। আমরা ছাত্রদের যে অ্যাসেসমেন্ট করি, আমরা ওটা চিন্তা করি যে ছাত্ররা আমার কথাগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা না, ছাত্ররা বুঝতে পারলো কিনা না, এটা আমার মুদ্রা বিষয়। কিন্তু ছাত্ররা মেমোরাইজেশনটা আমি রাখবো না, কারণ মেমোরাইজেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নট জাস্ট মেমোরাইজেশন। ছাত্ররা আমার কথাটা মনে রাখতে পারলো কিনা না, মুখস্থ করতে পারলো কিনা না, এটা আমার বিচার্য বিষয় নয়, এটা হচ্ছে নেগেটিভ। আমরা কখনো ছাত্রকে মুখস্থ করতে দেই না, আমরা এমনভাবে পড়াবো যাতে ছাত্ররা বুঝতে পারে। আর এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ছাত্ররা আমার জিনিসটা খুব ভালো করে বুঝতে পারলো কিনা না, আন্ডারস্ট্যান্ডিং করতে পারলো কিনা না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। সবসময় আমরা ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাব। তারপর ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তারপর আমরা ছাত্রদেরকে আমরা কি করতে, আচ্ছা তারপর এটা দেখি, এস এভালুয়েটস এ ভ্যারাইটি অফ স্কিল। শুধু একটা স্কিলের মধ্যে আমরা যে অ্যাসেস করব এটা কিন্তু সম্ভব নয়। আমরা এভালুয়েট করব কিসের উপর, ভ্যারাইটি অফ স্কিল, বিভিন্ন স্কিলের উপর আমরা তাকে এভালুয়েট করব। তার লেখা কীরকম, সে পড়তে কীরকম, সে খেলাধুলায় কীরকম, তার নাচ গানে কীরকম, তার মোরালিটি কীরকম, তারপর তার চলাফেরা কীরকম, তার ব্যবহার কীরকম, এইগুলো হচ্ছে ভ্যারাইটি অফ স্কিল। এই ভ্যারাইটি অফ স্কিল আমরা এভালুয়েট করব। শুধুমাত্র তাকে আমরা একাডেমিক দিকে বা স্কলাস্টিক দিকে আমরা দেখব না, আমরা কি দেখব, স্কলাস্টিক প্লাস স্কলাস্টিক দুটোটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ফিডব্যাক এন্ড ইমপ্রুভমেন্ট। এই অ্যাসেসমেন্টটা করার পর আমরা তাকে ফিডব্যাক দেব এবং ইমপ্রুভমেন্টের জন্য আমরা তাকে সাজেস্ট করব বা ইমপ্রুভমেন্টের জন্য আমরা তাকে নিয়ে কাজ করব, তার যাতে কি হয় ইমপ্রুভমেন্ট। ঠিক আছে ভাই। তারপর আমরা দেখি ইনক্লুড ক্রিয়েটিভ অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। এখানে আমরা যখন আমরা তাকে শিক্ষাদান করব বা যখন আমরা রিমেডিয়াল দেব বা অ্যাসেসমেন্ট করার পর যখন দেখব তার ঘাটতি রয়েছে, তখন আমরা কিভাবে তাকে পড়াতে পারি বা আগেও কিভাবে পড়াতে পারি, পরেও কিভাবে পড়াতে পারি, আমরা তাকে ক্রিয়েটিভ কিছু একটা করতে দেব, সৃজনশীল কিছু একটা কাজ করতে দেব, এবং সৃজনশীল ক্লাসে বা সৃজনশীল কার্যে সে যাতে অন্তর্ভুক্ত হতে পারে ওই জিনিসটা আমরা দেখব। এবং হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সে যাতে হাতে করে জিনিসটাকে শিখতে পারে এবং বুঝতে পারে, এই জিনিসটা আমরা খুব মানে মাথায় রাখবো। তাকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের কাজগুলো আমাদের দিতে হবে। তারপর হচ্ছে ইনক্লুড ক্রিয়েটিভ অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, যেটা এইমাত্র বললাম যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিতে হবে এবং ক্রিয়েটিভের দিকে বেশি ফোকাস দিতে হবে। নন ট্রিটমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস, এখানে নন থ্রেটারিং। থ্রেটারিং মানে কি, তাকে কোনো ধরনের থ্রেটিং দেওয়া যাবে না, বা অর্থাৎ ভয়, শঙ্কা, ডর এই বা পানিশমেন্ট এই ধরনের কিছু তাকে দেওয়া যাবে না। এবং আমরা যেটা অ্যাসেসমেন্ট করব সেটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসে থাকবে, সবসময় চলতে থাকবে, ঠিক আছে। দ্য মেইন গোল অফ সিসিএ বা সিসিই, আমরা যদি বলি সিসিএ আসলে হবে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট, আর যদি সিসিই আসে তাহলে হবে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন। তো এটার মুদ্রা মেইন গোলটা কি হবে, টু আন্ডারস্ট্যান্ড এ স্টুডেন্টস প্রোগ্রেস ইন এ 360 ডিগ্রি ম্যানার। অর্থাৎ তাকে, এই যে আগে বলেছিলাম হোলিস্টিক, হোলিস্টিক মানে কি অলরাউন্ড, তো অলরাউন্ড মানে তাকে সম্পূর্ণ 360 ডিগ্রি ম্যানারে আমাদেরকে যাচাই করতে হবে। তারপর আমরা টাইপস অফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা নেক্সট স্লাইডে দেখব। এখানে আমরা দেখি জেনারেলি আমাদের 4 ধরনের অ্যাসেসমেন্ট আমরা পাই। জেনারেলি আমরা 4 ধরনের অ্যাসেসমেন্ট পাই। 1 নম্বর হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, 2 নম্বর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, 3 নম্বর হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট,
আর 4 নম্বর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা মনে রাখবেন। ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর সেলফ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট এজ লার্নিং, এটা আমরা মাথায় রাখবো, এজ লার্নিং। পিয়ার অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট এট লার্নিং। ঠিক আছে, মনে থাকবে। আবার একবার রিভাইজ করে দিচ্ছি। ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ফর থেকে ফরমেটিভ মাথায় রাখবেন। সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সেলফ অ্যাসেসমেন্টকে, সেলফ মানে নিজের স্বয়ংক্রিয় যেটা আমরা অ্যাসেসমেন্ট করব, এটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এজ লার্নিং, দুঃখিত। সেলফকে বলা হবে এজ, আর পিয়ার অ্যাসেসমেন্টকে বলা হবে এট লার্নিং। আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি, এটা হবে ফর, এটা হবে এট, এটা হবে এস, আর এটা হচ্ছে এখানে অফ থাকবে। মনে থাকবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি স্যার? মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একই ব্যাপার। পরীক্ষায় আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্ট আসতে পারে বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং আসতে পারে, এ ব্যাপার কিন্তু একই ব্যাপার। বা পরীক্ষায় যদি দেয় আপনার অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? সাবমেটিভ অ্যাসেসমেন্ট। বুঝা গেল? তো এবার আমরা দেখি হোয়াট ইজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবার আমরা 4টা অ্যাসেসমেন্ট ভালো করে দেখে নেব, তারপর অ্যাসেসমেন্ট থেকে যে কোনো প্রশ্ন আর পরীক্ষায় আসুক ধামাকাদার আমি কারেক্ট করে আসবে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? কন্ডাক্টিং ডিউরিং দ্য টিচিং প্রসেস টু মনিটর প্রোগ্রেস এন্ড প্রোভাইড ফিডব্যাক। এক কথায় যদি আমার ভাষায় যদি আপনাদের আমি বোঝাই, তাহলে আমি এটা বলতে পারি যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে যে কোনো সময় যে কোনো ভাবে আমি ছাত্রকে অ্যাসেসমেন্ট করতে পারি। যেমন ধরুন আমি ক্লাসে গিয়ে পড়াচ্ছি, পড়াতে পড়াতে পড়ে একটা গল্প পড়ালাম, বা একটা গল্প বাদ দিন, আমি একটা প্যারাগ্রাফ পড়লাম। তো প্যারাগ্রাফ পড়তে পড়তে হঠাৎ আমি একটা ছাত্রকে দাঁড় করালাম, এই রাজু তুমি দাঁড়াতো ভাই, এই যে আমি পড়লাম, এই যে পাঠটা আমি পড়লাম, তো এই এই পাঠে দুজন বন্ধুর কথা বলা হয়েছিল, তো এই দুই বন্ধুর নাম কি কি? এখন সে যদি আনসারটা আপনাকে দিতে পারে, তাহলে আপনি বুঝলেন যে সে আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে এবং বুঝতে পারেছে। তার মানে এই যে আপনি দাঁড় করে তাকে জিজ্ঞাসা করলেন, এই যে পাঠ চলাকালীন সময় আপনি যে তাকে মূল্যায়নটা করলেন, এটাই হচ্ছে ফরমেটিভ মূল্যায়ন বা ফরমেটিভ আকলন আমরা বলতে পারি, বা গঠনমূলক, বাংলা এটাকে গঠনমূলক বলা যেতে পারে। ঠিক আছে, আবার আরেকটা উপায়, বিভিন্ন উপায় ফরমেটিভ অ্যাসেসমেন্ট বিভিন্ন উপায়ে করা যায়। ধরে নিন আপনি সাপ্তাহিক টেস্ট নিচ্ছেন, সাপ্তাহিক টেস্ট বা ইউনিট টেস্ট আমরা যেগুলা বলি, ইউনিট টেস্ট বা সাপ্তাহিক টেস্ট বা প্রতিদিনের টেস্ট, এই যে টেস্টগুলো হবে এগুলো কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আপনি বলেন যে প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি একটা টেস্ট নেব, তো এই টেস্টটা হবে, এই যে টেস্টটা প্রত্যেক সপ্তাহে যেটা যেটা আপনি টেস্ট নেবেন, এটা হচ্ছে ফরমেটিভ। যে কোনো তাতে যখনই আপনি যে কোনোভাবে আপনার পড়ার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সবসময় মনে রাখবেন যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ডিউরিং হবে, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, ডিউরিং প্রসেস মনে রাখবেন। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা সবসময় ডিউরিং হবে, চলাকালীন, পাঠ চলাকালীন সময়ে আপনি হঠাৎ, যেমন আমি ক্লাস করাতে করাতে হঠাৎ আপনাদের যদি কোনো একটা প্রশ্ন করি যে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে, খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো। তো এটা হচ্ছে কি ধরনের অ্যাসেসমেন্ট? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা কি করতে পারি? পরবর্তী সময় শুধরানোর একটা সুযোগ থাকে, যে ছাত্রটা যদি ভুল করে, তো সে যদি ভুল করে বা তার যদি, আমি একটা টেস্ট নিলাম, ধরে নিন আমি একটা ইউনিট টেস্ট নিলাম, উইকলি যে টেস্ট হয় এই টেস্টটা আমি নিলাম, এই স্যাটারডে আমি একটা টেস্ট নিলাম, টেস্ট নিয়ে দেখলাম যে না, এখানে তো আমার কয়েকজন ছাত্র আছে তাদের মানে খুব তাদের অবস্থা খুব খারাপ, মানে বেগতিক। তখন আমি কি করলাম, তাদের ইমপ্রুভমেন্টের জন্য ব্যবস্থা করলাম, তাদের আমি রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে বা তাদের ফিডব্যাক দিয়ে বা মোটিভেট করে যে কোনো উপায়ে তাকে আমি মানে সবার সঙ্গে যাতে সে সমান, যাতে স্যার মানে সে যদি একটু আগে মানে যেতে পারে আর কি, মানে সমানভাবে তার যে সে যে পিছিয়ে পড়েছিল সে যাতে আগে যেতে পারে, এই ধরনের প্রত্যাশা করা, মানে এখানে ইমপ্রুভমেন্টের চান্স আছে। টু ইমপ্রুভ লার্নিং, তার মিনিংটা হচ্ছে কি টু ইমপ্রুভ লার্নিং, তার লার্নিংটা যাতে ইমপ্রুভ করতে পারি। আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, কোথায় তার স্ট্রেংথ আছে কোথায় তার দুর্বলতা আছে, এটা আমরা বুঝতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। মডিফাই টিচিং মেথড, এবার যদি আমি বুঝি যে না আমার ছাত্রটা মোটেই তো বুঝতে পারছে না, তাহলে শিক্ষক কি করবেন, তার যে শিক্ষার যে পড়ানোর যেটা পদ্ধতি, এই পড়ানোর পদ্ধতিটা উনি কি করবেন, পরিবর্তন করবেন, যাতে করে তার ছাত্ররা বুঝতে পারে। ক্লিয়ার? তো তার কি ফিচার্স যদি বলি, তাহলে বলবো কন্টিনিউয়াস অ্যান্ড ফিডব্যাক ওরিয়েন্টেড। এটা কন্টিনিউয়াস চলবে, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কখনো স্টপ হবে না,
বা ব্রেক হবে না, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। কখন হবে, কোন সময় হবে, কোনো বলা যাবে না, যখন ইচ্ছে তখন হতে পারে। দ্যাট ইজ কল্ড ডিউরিং। মনে রাখবেন, সেটা ডিউরিং হবে, কন্টিনিউয়াস হবে এবং সেটা ফিডব্যাক ওরিয়েন্টেড হবে, ফিডব্যাকটাকে গ্রাহ্য করা হবে। এবার আমরা যাই সামেটিভ অ্যাসেসমেন্টে। ক্লিয়ার? তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে এমন একটা অ্যাসেসমেন্ট যেটা যে ফাইনাল জাজমেন্ট, যেটা ফাইনাল এক্সাম আমরা যেটা বলি, তারপর ইমপ্রুভমেন্টের কোনো চান্স নাই। এখানে দেখেছিলাম যে ছাত্ররা যদি ভুল করে তো তাকে শুধরানোর একটা সময় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয়, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে তাকে কি করা হয় না, তাকে শুধরানোর কোনো ব্যবস্থা করা যায় না। যেমন ধরুন ফাইনাল এক্সাম, লাইক সিটেট এক্সাম। আপনি সিটেট এক্সাম দিচ্ছেন, আপনি এক্সাম একবার দিয়ে দিলেন, তো এক্সাম আপনি একবার দিয়ে দিলেন, ফাইনাল আপনি একবার এক্সাম দিয়ে দিলেন, তারপর যদি বাড়িতে এসে দেখেন যে আনসার কি সঙ্গে মিলিয়ে যদি দেখলেন যে না আমার তো এই আনসারগুলো ভুল হয়ে গেছে, আপনি কি সঙ্গে সঙ্গে আপনার সিটেটের সেটা কি পরিবর্তন করতে পারবেন? পারবেন, তবে নেক্সট ইয়ার এই সেশনে আর তো সম্ভব নয়। এই পরীক্ষায় তো আপনাকে আর মানে পরিবর্তন করার কোনো চান্স নাই, যেটা ভুল হলো সেটা হলোই। কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টে যদি ভুল হয় তাহলে সেটা শুধরানোর একটা ব্যবস্থা থাকে, সময় থাকে, সুযোগ থাকে। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা ফাইনাল জাজমেন্ট করা হয়, এবং এটা হচ্ছে কি বলা হচ্ছে দেখুন, কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ এ ইউনিট। যে কোনো একটা ইউনিট পড়ানোর শেষে আমরা যেটা এক্সাম বলি, কিংবা একটা টার্ম বা কোর্স টু এভালুয়েট দ্য ওভারঅল লার্নিং, এই কোর্সের ব্যাপারে আমরা একটা যেমন ধরুন ক্লাস 5 ফাইনাল এক্সাম যেটা বলতে পারি, ইয়ারলি যেটা এক্সাম, আগে আমরা বলতাম যে অ্যানুয়াল এক্সাম, আগে আমরা বলতাম না যে বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা। যেমন ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল, এইচএস ফাইনাল, সিটেট ফাইনাল, এই ফাইনাল পরীক্ষাটাই হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এটা মাথায় রাখবেন সবসময়। এটা কি হয়, এন্ড অফ দ্য কোর্স হয়, একদম একদম শেষে হবে, শেষে একবার হবে। বা সেমিস্টার এক্সাম, বছরে না হয় 6 মাস হতে পারে। যেমন আমরা কলেজে যে বর্তমানে সেমিস্টার পড়ি, তো সেমিস্টার ফাইনাল আপনি দিয়ে দিলেন, তারপর যদি ভুল হয় তাহলে কি আপনি শুধরাতে পারবেন না। কিন্তু সেমিস্টারের আগে যে ইউনিট টেস্ট হয়, এই ইউনিট টেস্টগুলো যদি আপনি সমস্যা করেন বা কোথাও যদি আপনার দুর্বলতা থাকে, এটা আপনি সংশোধন করতে পারবেন। তো ইউনিট টেস্ট ইজ নোন এজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর ফাইনাল যে আমরা সেমিস্টার এক্সাম, সিটেট এক্সাম, অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা, এইগুলা হচ্ছে কি আমাদের সামেটিভ এক্সাম। তো এবার পাঠের ভাষায় কি বলেছে আমরা দেখি, মেজার অ্যাচিভমেন্ট, সে কতটুকু অর্জন করতে পারলো তার একটা পরিমাপ করতে পারি। এই সিটেট আপনি দিলেন, ফাইনাল দিয়ে দিলেন, জাজমেন্ট হয়ে গেল, তো আপনি কত স্কোর করলেন সেটা একটা মেজারেবল হিসাবে আপনার কাছে চলে আসবে ফাইনালি। অ্যাসাইন গ্রেডস এবং মার্কস, এখানে সিটেট আপনি কত মার্ক পেলেন বা কোন গ্রেড পেলেন এটা আপনাকে দেওয়া হবে। প্রমোট অর সার্টিফাই স্টুডেন্ট, এই সার্টিফাইকে কি করা হবে, প্রমোট করা হবে। আপনি যদি সিটেট কোয়ালিফাই করেন তো পরবর্তী সময়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টিচিং জবে। আর যদি আপনার মানে প্রমোশন হলো, আর যদি আপনি পরীক্ষা পাস করতে না পারেন তাহলে আপনি এই ক্লাসে রয়ে গেলেন, প্রমোট হলো না, তাই না ভাই? যদি আপনি ম্যাট্রিক পরীক্ষা যদি আপনি কোয়ালিফাই করেন, ফাইনাল এক্সামে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাকে প্রমোট করা হবে ক্লাস 11-এ। আদারওয়াইজ আপনি পরবর্তী নেক্সট ইয়ারে আপনাকে আবার এটা দিতে হবে, তাই না? বুঝা গেল? আশা করি বুঝা গেল। তো কন্ডাক্টেড এট দ্য এন্ড অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, মনে রাখবেন এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্টের উপর ভিত্তি করে, জাজমেন্টের উপর ভিত্তি করে। এখানে একটা পয়েন্ট দেওয়া নাই, এটা হচ্ছে জাজমেন্টাল। এই সামেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা আমরা কি করতে পারি, আমরা জাজমেন্ট করতে পারি। আর এটা হচ্ছে কি ফিডব্যাক ওরিয়েন্টেড, এটা মাথায় রাখবেন। তারপর আমরা ঝট করে দেখে নিই সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজে নিজেকে মূল্যায়ন করা, নিজে নিজেকে মূল্যায়ন করা। আপনি সিটেট এক্সাম দিতে চলেছেন, আপনি নিজে নিজেকে মূল্যায়ন কি করে করবেন, মক টেস্টের মাধ্যমে। আপনি নিজে নিজে মক টেস্ট দেবেন, দিয়ে দেখবেন যে আপনার কোন টপিকে সমস্যা হচ্ছে, কোথায় আপনার সমস্যা রয়েছে, কোথায় আপনি কোন টপিকটা আপনি পারছেন না, বা কোথায় আপনার কমতি রয়েছে, কোন টপিকে আপনি স্ট্রং রয়েছেন, কোন টপিকে আপনি উইক রয়েছেন। এটা নিজে নিজেকে যে মূল্যায়ন করবেন, নিজে নিজেকে মূল্যায়ন করার মাধ্যমটা কি স্যার, মক টেস্ট দেওয়া। তো নিজে নিজে যেভাবে আপনি মক টেস্ট দেবেন, দিয়ে আপনি দেখলেন যে না আমার তো এই টপিকে সমস্যা রয়েছে, তার মানে আমার এই টপিকটা আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো আপনি কি করেন, এই যে ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে আপনি আবারও কি করলেন, এটাকে আপনি মজুত করার জন্য আপনি প্রচেষ্টা চালালেন। তো এখানেও কিন্তু আমাদের কি আছে, আমরা রিকভারি করার সময় পাই, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে রিকভারি করার সময় পাই না। তো সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজে নিজেকে মূল্যায়ন করা। স্টুডেন্টস এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক, ঠিক আছে? স্টুডেন্ট এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক। একবার একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল, আমরা দেখেছিলাম
যে একটা পোর্টফোলিও ফাইল, একটা পোর্টফোলিও অ্যাসেসমেন্ট একটা টুলকে বলা হয় পোর্টফোলিও, যে একটা পোর্টফোলিও ফাইলে একটা ছাত্র তার নাম ছিল রানু, ঠিক আছে। তো রানুকে বলা হলো একটা জিনিস, দেখবেন আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি আপনাদের, এই গল্পটা শোনাচ্ছি। গল্প এটা একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন। তো একটা ছাত্র ছিল, তার নাম ছিল রানু। তো তার যে টিচার ছিলেন, টিচার তাকে কি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি তো আর্টে খুব ভালো, তুমি প্রত্যেক দিন এই মাসে টোটাল আমাদের 24 দিন স্কুল হবে, 24 দিন স্কুল হবে। এই 24 দিনে তুমি কি করো, 24টা পিকচার বা 24টা আমাদের আর্ট করে আমাদের এনে দেবে, ঠিক আছে। তো এই রানু কি করলো, স্যারের কথা মতো 24 দিন স্কুল হলো এবং 24 দিনে সে কি করলো, সেই 24টা ফটো মানে সে নিজে আর্ট করে আর কি, আর্ট পেপারে এ4 সাইজে সে আর্ট করেছিল, আর্ট করে সে স্যারকে এনে দিল। স্যার কি করলেন, একটা ফাইলে এই প্রত্যেক দিনের যেমন একটার পর একটা এইভাবে 24 দিনে 24টা তিনি রাখলেন। তো এই যে স্যার যে ফাইলে রাখলেন, তার সবগুলা সংরক্ষিত যেটা ডকুমেন্টগুলো স্যার একটা ফাইলে রাখেন, তো দ্যাট ইজ ফাইল ইজ নোন এজ পোর্টফোলিও, আমরা সবাই জানি। তো স্যার কি করলেন, তাকে এই যে সবের শেষ দিন, লাস্ট দিন সে জমা দেওয়ার পর তাকে এর পরের দিন আপনি স্যার তাকে ডাকলেন, দেখে বলেন রানু তুমি এদিকে একবার এসো তো। স্যার আসলাম, এখানে 24টা আছে, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং ভালো দেখে 5টা ছবি তুমি বের করো। এখান থেকে তুমি 5টা ছবি, এখান থেকে তুমি 5টা আর্ট, তুমি তো আর্ট করেছো 24টা, সবগুলো তো তোমার। হ্যাঁ স্যার, সবগুলো আমার। তো এখান থেকে যে কোনো 5টা সুন্দর দেখে, ভালো দেখে 5টা তোমার মতো করে, তোমার মতো সুন্দর এবং তোমার মতো করে ভালো, তুমি তোমার বিচার করে এখান থেকে 5টা বের করো, সেটা আমরা হায়ার অথরিটির কাছে পাঠাবো বা আমরা সেটা নিয়ে আমরা কিছু একটা করবো, যাই হোক। তো রানু কি করলো, এই ক্ষেত্রে এই 24টা থেকে সুন্দর সুন্দর করে 5টা সে কি করলো, বের করে নিল। তো এটাকে আমরা কি বলবো, এটা কি ধরনের অ্যাসেসমেন্ট? প্রশ্নটা ছিল এটা কি ধরনের অ্যাসেসমেন্ট। একটা জিনিস দেখবেন, 24টা কিন্তু রানু অঙ্কন করেছিল, সে রানুর দ্বারা কাজ, এবং সে তার কাজের সে নিজে এভালুয়েট করছে যে কোনটা সুন্দর হয়েছে, কোনটা খারাপ হয়েছে। তার কাজ কিন্তু এই 24টা যে ফটো বা 24টা যে আর্ট, সবগুলো কিন্তু রানুই করেছিল, তাই না? তো এখান থেকে সে আবার নির্বাচন করলো যে এই 5টা সবচেয়ে ভালো, অর্থাৎ তার কাজের মূল্যায়ন সে নিজেই করছে। তো কেউ যদি তার নিজের কাজের সে নিজে মূল্যায়ন করে, দ্যাট ইজ নোন এজ সেলফ অ্যাসেসমেন্ট, সেটা মাথায় রাখবেন। তো এই সেলফ অ্যাসেসমেন্ট কি, এটা বোঝানোর জন্য আপনাদের এই প্রশ্নটা ডিসকাস করলাম। আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো আমরা এবার চট করে দেখে নিই। স্টুডেন্ট এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক, ডেভেলপ সেলফ অ্যাওয়ারনেস, তার নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পায়, ইমপ্রুভ রেসপন্সিবিলিটি বাড়ে, রিফ্লেক্টিভ জার্নাল বাড়ে, সেলফ গ্রেডিং উইথ রুবিক্স এইগুলো তার বৃদ্ধি পায়, প্রমোট সেলফ রিফ্লেকশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, সে নিজেকে নিজে ইমপ্রুভ করতে পারে, যেমন মক টেস্টের মাধ্যমে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। তারপর আমরা চলে আসি পিয়ার অ্যাসেসমেন্টে। পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি, এক বন্ধু আরেক বন্ধুর খাতা চেক করা। অনেক সময় দেখা যায় না যে শিক্ষক মশাই কি করলেন, আচ্ছা তুই আমাকে, শিক্ষক মশাই ধরে নিন ক্লাসে নেই কিংবা আছেন, সে যাই হোক, শিক্ষক মশাই এখানে উজ্জ্বল, শিক্ষক মশাই আছেন কিংবা নাই আমরা জানি না, তারা শিক্ষক মশাই খুব গরম। এজ ফর এক্সাম্পল, আগে আমরা কিন্তু এই ধরনের করতাম। আগে আমি যখন পড়তাম, বিশেষ করে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করেছিলাম, সম্ভবত 8 কিংবা 9-এ ছিলাম, তখন কিন্তু আমি এই ধরনের, আগে তো বুঝতাম না যে হোয়াট ইজ পিয়ার অ্যাসেসমেন্ট, কিন্তু আমরা কিন্তু এই ধরনের করতাম। কি করতাম স্যার, আমরা 2-3 জন 5 জন ছিলাম, আমরা একটা গ্রুপে বেল্টে। তো আমরা কি করতাম, একজন স্যার ছিলেন খুব গরম স্যার, মানে যদি স্যারের পড়া যদি একটু কমতি হতো বা স্যারকে পড়া বলার সময় বা লিখিয়ে দেওয়ার সময় যদি একটু ভুল ভ্রান্তি হতো, তাহলে কি না পিটন খেতাম রে ভাই, সাংঘাতিক স্যার মারতেন। আর এই স্যারের কারণেই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি, এটা একটা বাস্তব সত্য কথা। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম যখনই আমি স্যারকে পাই, কারণ স্যারের জন্যই আজকে এখানে আসা। তো আমি কি করতাম, পিয়ার অ্যাসেসমেন্ট বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলেছিলাম গল্পটা, যে আমরা 2-3 জন ছিলাম। তো আমি আমার যে পার্শ্ববর্তী যে ছাত্ররা ছিল, আমার যে বন্ধু ছিল সবচেয়ে ভালো বন্ধু, তাকে আমি বলতাম তুই এক কাজ কর, দেখ আমি না আজকে শিখে এসেছি কিন্তু ভাই আজকে আমি মার খাবো না। সে বলেছে আমিও শিখে, তুই এক কাজ কর, তুই আমাকে ধরা আমি তোকে ধরাই।
তো আমি তাকে পড়াগুলা ধরলাম এবং সে আমাকে পড়াগুলা ধরলো মৌখিকভাবে। আবার বললাম, ওই স্যার যদি লিখতে বলে তখন কি হবে? বলে ঠিক আছে, তুই এক কাম কর, তুইও আনা দেখে সবগুলা লেখ আর আমিও আনা দেখে সবগুলা লেখি। হ্যাঁ, লেখা শেষ হওয়ার পর তুই আমার খাতাটা চেক করবি আর আমি তোর খাতাটা চেক করব। এই যে দেখুন, আমি ওর মূল্যায়ন করছি, ও আমার মূল্যায়ন করছে, ও আমাকে অ্যাসেস করছে, আমি তাকে মূল্যায়ন করছি। এই যে দুই বন্ধুর মাঝে এই যে মূল্যায়নটা প্রক্রিয়া চলছে, দ্যাট ইজ নোন এজ পিয়ার অ্যাসেসমেন্ট। আশা করি বুঝতে পারলেন ভাই। স্টুডেন্ট এভালুয়েট ইচ আদার ওয়ার্ক। ছাত্ররা কি করে? একে অপরের সাথে যাতে তারা আলাপ আলোচনা করতে পারে। তারপর দেখুন এখানে কি হয়, ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল সমালোচনামূলক চিন্তা বৃদ্ধি পাবে। গ্রুপ প্রজেক্ট এভালুয়েশন, প্রজেক্টের কাজগুলো এভালুয়েট করা যাবে। এনকারেজ কোলাবোরেশন, কোলাবোরেশন মানে সবার সাথে যে মিলমিশ এই জিনিসটা ঠিকঠাক থাকবে। তো কি ফিচার্সটা কি? স্টুডেন্ট অ্যাক্ট অ্যাজ এ এভালুয়েটর। একজন ছাত্র সে নিজে কি করে? এভালুয়েট হিসেবে অন্যজনের কপি চেক করে। ক্লিয়ার ভাই? বুঝা গেল অ্যাসেসমেন্ট? ঠিক আছে।